আমার নানার বাড়িটা দূরে থাকার কারণে তারা আসার আগেই রাতের আঁধারে আমার বাবা কাজটা সেরে ফেলে এবং তাদেরকে বলা হয় যে আমার মায়ের লাশটা দাফন করা হয়ে গিয়েছে। তারাও কোনোরূপ সন্দেহ করতে পারেনি আমার বাবাকে, কারণ বাবার সাথে আমার মায়ের সম্পর্কটা বেশ ভালোই ছিল। সেদিনের পর থেকে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম আমি, কিন্তু বাবার ভয়ে বিষয়টা কাউকে বলার সাহস পাইনি। তবে বয়স কম ছিল, তাই সেই হিংস্র ঘটনাটা বেশি দিন আমার মনে টেকেনি। মায়ের মৃত্যুর 15 দিন পরে আমার বাবা আবার বিয়ে করেন একটা কম বয়সী মেয়েকে, তার নাম হচ্ছে তেজস্বিনী। আর তখন থেকেই তৃতীয় মায়ের কাছে আমরা 2 ভাই বোনই থাকি। বেশ ভালোই আমাদের দিন কাটছিল, এর মধ্যে তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। বলতে গেলে তেজস্বিনী মায়ের নিজের কোনো ছেলে মেয়ে হয়নি, সেই জন্যেই তিনি আমাদেরকে নিজের সন্তানের মতো দেখতেন। আর ওনার ছেলে মেয়ে না হওয়ার কারণে আমাদের মায়ের যে একটা শূন্যতা সেটা কখনো বুঝতে পারিনি। ভাইয়ের বয়স যখন 18 বছর হলো, তখন আমার বয়স সবেমাত্র 14তে পড়েছে। ভাইয়া সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে, এর মধ্যেই বেশ তাড়াহুড়ো করে ভাইয়াকে বিয়ে করানো হয়। আমার ভাইয়ের বিয়ে কেবলমাত্র 5 মাস হয়েছে, আর এই 5 মাসের ভিতরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে যায়। আমার ভাইয়ের মৃত্যু ঘোষণা করার পরে হসপিটাল থেকে আনা হলো বাড়িতে। তখন রাত 3টা বাজে। বাড়িতে আসতে না আসতেই আমার তৃতীয় মা আমার ভাবিকে বলল, তাড়াতাড়ি গোসল করে আসো। আমার ভাবি তখন স্বামীর শোকে পাগল প্রায়। নিজের স্বামীর মৃত্যুর ঘটনাটা নিজের পরিবারকেও তখনও জানাতে পারেনি। এর আগেই ভাবির মোবাইলটা হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আর কি হতে যাচ্ছে, কেনই বা এসব ঘটনা ঘটছে। এদিকে আমার ভাবি তেজস্বিনী মায়ের কথা না শুনে চুপ করে বসে কাঁদতেই লাগলো। তখন ভাবিকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গোসল করানোর জন্য। গোসল করিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে দিল। ভাবি একটা চিৎকার দিয়ে বলল, মা আমাকে কাফনের কাপড় পরিয়েছেন কেন? সে বিকট হেসে বলল, সাদাবকে তো তুমি অনেক ভালোবাসো, তাহলে তার সাথে যেতে হবে তো তোমাকে। ভালোবাসার মানুষের সাথে একসাথে থাকতে হয় তো, এতে ভালোবাসা পূর্ণতা পায়। আর আমার ভাইয়ের নামটাই তো বলা হয়নি, তার নাম ছিল সাদাব হোসেন। আমার তৃতীয় মাকে ভাবি অবাক হয়ে বলল, মানে? তখন আমার তেজস্বিনী মা বুড়োটা কুঁচকে কপালটা উঁচু করে বলল, মানে খুব সোজা, সাদাবের সাথে তোমাকেও যেতে হবে। তেজস্বিনী মায়ের কথা শুনে আমি ভয়ে আটকে গেলাম। চেনা মুখটা যেন বড্ড অপরিচিত হয়ে গেল। মনে হচ্ছিল আমি ভুল দেখছি না তো। তেজস্বিনী মায়ের মুখোশটা সেদিন প্রথম উন্মোচন হয়েছিল আমার সামনে, যার ফলে সেদিন মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে আমার চোখের সামনে ভাসতে লাগলো। কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, ভাবি তেজস্বিনীর কথা শুনে আচমকা জোরে চেঁচিয়ে বলল, আমি যাব না, আমাকে জ্যান্ত কবর দিবেন না, বলে ভাবি দৌড়ে ছুটে গেল। কিন্তু আমার বাবার কর্মচারীরা ছিল, তারা আমার ভাবিকে ধরে নিয়ে আসলো। মুরগি যেমন জবাই করার আগে প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, ঠিক তেমনই আমার ভাবিও ছটফট করছিল নিজেকে বাঁচানোর জন্য। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আর আমার ভাবি তখন নিস্তেজ হয়ে গেল, তবে উনি জীবিত ছিল। তার মিনিট 10 পরে ওনাকে ভাইয়ের সাথে কবরে নামানো হয়। আমার ভাবি তখন কবর থেকে ওঠার জন্য কতই না ছটফট করছিল। ভাবিকে বাঁশ দিয়ে বুকের উপর দিকে চেপে ধরে শুইয়ে দেয়। ইস, তখন কতই না কষ্ট হয়েছিল আমার ভাবির। আর আমার চোখ দিয়ে তখন শ্রাবণের মতো বৃষ্টি পড়েই যাচ্ছিল। করার মতো কিছুই ছিল না, কারণ আমার হাত পা একদমই নড়ছিল না। এই অমানবিকভাবে আমার ভাবিকে আর ভাইয়াকে দাফন করা হলো। পরবর্তীতে ভাইয়ার পরিবারে জানানো হয় ভাবি নিখোঁজ, ভাবির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ আমি জানি ভাবিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর থেকে সে অভিশপ্ত বাড়িতে আমার জীবনটা আটকে যায়, আর আমি চুপ হয়ে নীরবে সব কিছু সহ্য করতে থাকি। আমি কিছু বলতে গেলেও মনে হয় অজানা কোনো এক ভয় আমাকে বাধা দিত।